ডক্টর নির্ঝরের ব্যান্ডেজ ঠিক করতে করতে নির্ঝরের দিকে তাকায়। দেখো বাবা, বাপের একটা মাত্র ছেলে তুই। তোকে আমি ছোট থেকে চিনি। আমি জানি তোর রাগ, তোর জেদ, তোর এই গেমি সম্পর্কে এই গুলি দুটো তোকে ছুঁয়ে বেরিয়ে গেছে। তা না হলে তুই বিছানা দিয়েও উঠতে পারতি না। 24 ঘন্টা হলো না এসব শুরু করে দিয়েছিস। এটা আগে ঠিক হবে আর তারপরে সব করিস। তোর বাপেরে কেউ নেই নির্ঝর, তুই ছাড়া। আর কথাগুলো মনে রাখিস। ডক্টর চৌধুরী বাড়ির পারিবারিক সম্পর্কে নির্ঝরের চাচা হন। তিনি নির্ঝরকে ভালো পরামর্শ দিন সব সময়। ছায়াকে নির্ঝরের ঔষধ বুঝিয়ে দিয়ে ডক্টর বেরিয়ে যায়। ছায়া নির্ঝরের সামনে গিয়ে বসে। আমি গত একদিন যাবৎ ঘুমছিলাম। হুম। ছায়ার চোখে পানি টলমল করছে। কি হচ্ছে জান, কাঁদছো কেন? কাঁদবো না? এই অবস্থা কি করে হলো? আল্লাহ, আপনার কত কষ্ট হয়েছে। আপনি মানুষ না রাক্ষস, এই অবস্থায় এত কাছে কেন এসেছেন? চোখ খোলার পরে তোমার যখন আমার পাশে দাঁড়িয়ে থাকতে দেখিনি, তখন আমার বুকে যে যন্ত্রণা হয়েছিল তার চেয়ে 1000 গুণ বেশি ছিল ছায়া। চুপ করুন, আমি তো আছি। আল্লাহ আমাকে নিয়ে তো যায়নি। নির্ঝরের বুকটা ধক করে ওঠে। আদনানের করা প্ল্যান যদি সত্যি খেটে যেত তবে কি হতো এটা ভেবে। আল্লাহর অশেষ রহমতে সে ছায়াকে ফেরত পেয়েছে। এসব চিন্তা করেই নির্ঝরের মাথা তখন কাজ করেনি। নিজের শরীরের চিন্তাও মাথায় আসেনি। তার ছায়া শুধুমাত্র তার, এটাই সে তখন চিন্তা করেছে। তবে এতে করে তার ক্ষত সারতে যে আরও সময় লাগবে এটা জানলে নির্ঝর অপেক্ষাই করত। নির্ঝর চোখ বন্ধ করে হাসে। হাসবেন না, আপনি একটা পচা লোক। ছায়া বুড়ি, কাঁদিস না। তোর চোখে পানি দেখবো না বলে আমি এসব করেছি। আপনার কষ্ট হচ্ছে তাই না? না, কষ্ট হচ্ছে না। তোমার চোখের পানি যে কষ্ট দিচ্ছে তার কাছে এটা কিছুই না। ছায়া চোখের পানি মুছে নির্ঝরের কাছে যায়। নির্ঝরের মুখে ঠোঁটে চুমু খায়। ভীষণ ভালোবাসি আমি আপনাকে। নির্ঝর হাসে। আমার থেকে বেশি না। হ্যাঁ, আপনার থেকে বেশি বাসতেও চাই না। কেন? তাহলে তো আমার আপনাকে সামলাতে হবে। কথাটা বলে দুজন হেসে দেয়। এভাবেই কেটে যায় 7 দিন। নির্ঝর ছায়া এখন চৌধুরী বাড়িতেই আছে। ছায়ার এই 7 দিন লাস্ট এক্সামটাও হয়ে গেছে। ছায়া এখন ফ্রি। তবে এই 7 দিনে ছায়ারানী নির্ঝরের যে পরিমাণ টেক কেয়ার করেছে তা হয়তো নির্ঝর নিজের চোখে না দেখলে বিশ্বাস করতো না। কখন খাবে, কখন ঔষধ খাবে, কখন গোসল করবে, বাথরুমে যাবে, সব কিছু ছায়া খেয়াল করেছে। একটা নবজাতকের মতো খেয়াল রেখেছে নির্ঝরের। কবে যে এই মেয়েটা তাকে এত ভালোবেসে ফেলেছে তা নির্ঝর বুঝেই নাই। ছায়া নিচে এসেছে স্যুপ বানাতে। মিসেস চৌধুরী নিচে এসে দেখে ছায়া রান্নাঘরে। কি রে ছায়া, মাত্রই না এতগুলো কাজ করলি, এখন আবার ওখানে কি করছিস? ও মা, ওনার জন্য স্যুপ বানিয়ে নিয়ে যাই। তা তুই তোর কাকিকে বলতি। তুমি তোমার ছেলেকে চেনো না? এমনি স্যুপ খাবে না, কাকির হাতেরটা তো খাবেই না। বড্ড জ্বালাচ্ছে তোকে, তাই না? ছায়া মৃদু হাসে। এতদিন তার ফরমাস খেটেছে নির্ঝর, আর মাত্র 7 দিন লোকটাকে সামলাতে গিয়ে ছায়া নাকানি চোবানি খাচ্ছে। ছায়া এবং মিসেস চৌধুরী এর কথার মাঝেই চৌধুরী বাড়িতে তৌফিক হাসান আসেন। তৌফিক হাসান এবং রাবেয়া বেগম উপস্থিত হয়। ছায়া বাবা মাকে দেখে দ্রুত গিয়ে জড়িয়ে ধরে। আব্বা কেমন আছো? আমি ভালো আছি মা। নির্ঝর কেমন আছে? আগে থেকে অনেক ভালো। আরে বিয়াই, আসুন ভেতরে আসুন। এই তো আপা, জামাইয়ের এই অবস্থা। সেদিন একবার আসলাম, আর আসতে পারলাম না। সমস্যা নেই বিয়াই, আসুন। আপনার জামাই সব সময় হই হই রই রই। তৌফিক হাসান হাসে। ওরা ভেতরে এসে বসে। তোমরা বসো, আমি তো স্যুপ চড়িয়ে দিয়েছিলাম, ওটা পুড়ে যাবে। ছায়া আবার রান্নাঘরে চলে যায়। তা ভাইজান, দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল আছে আপা ভালোই। বলেছিলাম বেআই মশাইকে একটু রাখবেন, আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মিসেস চৌধুরী মিস্টার চৌধুরীকে ডেকে পাঠায়। আরে বিআই বিএনজে, কেমন আছেন? এই তো ভাই, ভালোই আলহামদুলিল্লাহ। ছায়ার রান্না শেষ করে ছুপ নিয়ে বেরিয়ে আসে। মা বাবা তোমরা উপরে যেও না, সে দিনের মতো। আমি এটা ওনাকে দিয়ে আসছি। ঠিক আছে বাবা, উড়ে যাব না। ছায়ার কথায় উপস্থিত সবাই হেসে দেয়। ওপরে এসে ছায়া দেখতে পায় নির্ঝর জানালার পাশে দাঁড়িয়ে কারোর সঙ্গে সিরিয়াস কথায় ব্যস্ত।
ছায়া স্যুপটা রেখে নির্ঝরের দিকে এগিয়ে যায়। হ্যাঁ, আর 2-4 দিন সামলাও, তারপর আমি অফিস যাব, সমস্যা নেই। নির্ঝরের এ কথাটা স্পষ্ট, কিন্তু ওপাশ থেকে কি বলছে তা ছায়া শুনতে পারেনি। ছায়া নির্ঝরের কাঁধে হাত দেয়। নির্ঝর ফোন কেটে পিছন ফিরে তাকায়। কি হয়েছে? নির্ঝর ছায়াকে নিজের কাছে টেনে নেয়, নিজের বাহু ডোরে আবদ্ধ করে ছায়ার গলায় নাক ডোবায়। কি সমস্যা আপনার? ব্যথা হচ্ছে না বুকে? না, বুকে ব্যথার নেই। ছাড়ুন, আপনি স্যুপ খাবেন, আমি রান্না করেছি। নির্ঝর ছায়ার মুখের দিকে তাকিয়ে আছে। কি তাকিয়ে কি দেখো? তাকিয়ে দেখছি আমার বউটা কত বড় হয়ে গেছে। সারা জীবন ছোট থাকলে খুশি নাকি? না, মোটেই না। নির্ঝর ছায়ার গলায় নাক ঘষতে ঘষতে বলে, জান, এই ঘ্রাণ যে আমার কি অদ্ভুত সুন্দর লাগে। অনেক সুন্দর লাগে। আমার নেশা ধরে যায়। শেয়াল চাহনি নারী আমার। শেয়াল চাহনি নারী আবার কি? কিছুই না। ভালো হয়েছে, ছাড়ুন, আমি রান্না করলাম, খাবেন না? নির্ঝর ছায়াকে নিজের কাছ থেকে ছাড়াতে চাইছে না। ছায়া নির্ঝরের হাতে চিমটি কাটে। কি হলো এটা? অসুস্থ স্বামী কি কেউ মারে? ওরে আমার অসুস্থ স্বামী রে, এসো খাবে, এসো। কি খাবো জান? তোমায় খেতে দাও, আমি মহা খুশি। ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝর ছায়ার এমন চাহনি দেখে হেসে ছায়ার গালে চুমু দেয়। চলো খাচ্ছি, চলো। ছায়া নির্ঝরকে খাইয়ে দেয়। নিচে ছেলে কি করে বেয়াই? লন্ডনে থাকে। তোমাকে নিয়ে লন্ডনে চলে যাবে? হ্যাঁ, তাই বলেছে। ঠিক আছে, আমি ছেলের সম্পর্কে খোঁজ নিচ্ছি। বিয়ে শাদী আর খেলনা না, দেখে শুনে যদি ছেলে ভালো হয় তবে অবশ্যই তোমাকে বিয়ে দেওয়া হবে। আপনারা আমাদের পরিবারের অংশ। আপনি যদি কাজটা দেখেন তবে আশা করি বেশ ভালোই হবে সব কিছু। চিন্তা করবেন না তৌফিক হাসান, আমি সর্বোচ্চ চেষ্টা করব। নির্ঝর ছায়ার হাত ধরে নিচে নেমে আসে। আস্তে আস্তে তার শেষের কথাগুলো শুনতে পায়। কিসের বিষয়ে কথা হচ্ছে আব্বু? এই নির্ঝর, তুমি নিচে কেন এলে বাবা? আমরা তো উপরে যাচ্ছিলাম। থাক আব্বু, সমস্যা নেই, আপনি বসুন। রাবেয়া বেগম এবং তৌফিক হাসান তার মেয়ে এবং জামাইয়ের দিকে তাকায়। কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওদের। ছায়ার রানী কবে এত বড় হয়ে গেল? নিজের স্বামীকে কত আদর করে সামলে রেখেছে দেখো। ছায়া নির্ঝরকে বাবার পাশে বসিয়ে নিজে মায়ের কাছে চলে যায়। যদিও সে ঘরের বউ, এর মতো স্বামীর যত্ন করেছে, কিন্তু তাও সে মায়ের কাছে সেই ছোট্ট পরিটাই থেকে যাবে। নির্ঝর একবার ছায়ার দিকে তাকিয়ে তৌফিক হাসানের দিকে তাকায়। বলুন আব্বু। আসলে বাবা, তোমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ভালো কথা। ছেলে কি করে? ছেলে লন্ডনে থাকে। নাম? ধূসর মির্জা। মির্জা বাড়ির বড় ছেলে? হ্যাঁ। বাবা, ওই যে সে ছেলেটা, আমরা একসাথে পড়তাম। দেন আমরা একই বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছে। আমি দেশে আসার পর সে ওখানে ছিল। আর ধূসর, আমিও বলছি ছেলেটা ভালো, তবে খোঁজ খবর প্রয়োজন। তা ঠিক। তা আব্বু, তো আমার আছে। রাবেয়া বেগমের মুখটা কালো হয়ে যায়। এত ভালো ছেলে আর পাবো না বাবা, তাই ওকে রাজি হতেই হবে। নির্ঝর মাথা নাড়ায়। সেখানে আরও নানান রকমের কথা হয়। বিকেলের দিকে তৌফিক হাসান আর রাবেয়া বেগম বাসায় চলে যায়। নির্ঝর তার রুমে ল্যাপটপে কাজ করছিল। এর মাঝে ছায়া নির্ঝরের কাছে চলে আসে। এসে নির্ঝরের পাশে বসে। কি করছেন? অনেক কাজ আছে জানো, সে কাজগুলোই করছে। কিসের কাজ? আমাদের নদীর উপর দিয়ে একটা সেতু হবে, সে প্রজেক্ট নিয়েই কাজ করছে। ও আচ্ছা। ছায়া নির্ঝরের ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। নির্ঝর সেটা খেয়াল করে। নির্ঝর জানে এই মুহূর্তে ছায়ার তাকে প্রয়োজন, তাই কাজটা ফেলে ছায়াকে জড়িয়ে ধরে। হঠাৎ করে নির্ঝরের এমন কাজে ছায়া অবাক হয়ে যায়। কি হয়েছে? বউ পাশে থাকলে কাজে মন বসে না। তাই নাকি? বলুন মহারানী, এবার কি করবেন? এসএসসি তো শেষ। এরপর কলেজে পড়ব, তারপর ভালো রেজাল্ট করে ভালো কোথাও যাওয়ার চেষ্টা করব। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? চলো তোমার পড়ালেখার জন্য অ্যাপ্লাই করি, তারপর মা বাবা আমি তুমি সবাই মিলে বিদেশ গিয়ে থাকি। আমার অনেকগুলো জব অফার এসছে সেখান থেকে, এর থেকে ওগুলো অনেক ভালো। আপনি চলে গেলে আপনার মানুষগুলোর কি হবে? নির্ঝর মৃদু হাসে। শুনুন ম্যাডাম, ক্ষমতা কিছুটা লোভ এবং লালসার মতো।
যখন বাবা অসুস্থ হয়ে গেছিল তখন আমি চাপে পড়ে এই শহরের দায়ভার হাতে নিয়েছিলাম। এখন সবাইকে সবকিছু গুছিয়ে দিয়ে আমি এটা থেকে নেমে যেতে চাই, নতুন কেউ আসুক। কিন্তু সবাই তো আপনাকে চায়। নির্ঝর ছায়ার ঘাড়ে মাথা রেখে বলে, হয়তো সবাই এটাই চায়, কিন্তু আমি যদি বারবার আসি তবে মানুষ একটা সময় আমাকে আর চাইবে না। আপনি এমন কাজ কেন করবেন যাতে মানুষ রেগে যায়? আমিও মানুষ, ছায়া। সবার মন জুগিয়ে চলাটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনি যা করেছেন থোড়ি না সবাই পারবে। পারবে, দ্বিতীয় যে আসবে আমার থেকে কম করবে, তখন না সবাই আমাকে মনে করবে। আপনি যা ভালো বোঝেন তাই করেন, আপনার সব ডিসিশনের পাশে আছি আমি। নির্ঝর ছায়াকে জড়িয়ে নেয়। আসলে আমরা ক্ষমতা বা ঐশ্বর্য পেয়ে ভুলে যাই আমরা পেছনে কি ছিলাম। যে মানুষটা প্রথমে আসা লোভ এবং লালসা দূর করতে পারে শুধুমাত্র সেই মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকে। নির্ঝর বিচক্ষণ একজন মানুষ, তার ডিগ্রি এবং মেধা দুইটাই ভালো। তার বাবার যা আছে তা দিয়ে তার ছেলে মেয়েও বসে খেতে পারবে। তাই নির্ঝর চায় ছায়া একটা ভালো পজিশন গেইন করুক, তার মা বাবাকে সে দেখুক। বাইরের দেশে পরিবারসহ সেটেল হয়ে গেলে আর কিছুই লাগে না। এমনিতেই লন্ডনে নির্ঝরের বাবার নিজের একটা বিশাল বাড়ি আছে। নির্ঝর সব কিছুই গুছিয়ে ফেলতে চায় এখন। এসব বাদ দিয়ে এখন নির্ঝর তার পরিবারের সাথে সুন্দর জীবন কাটাতে চায়। যদিও নির্ঝর যে চলে যাবে এ কথা কেউই মানতে পারবে না, কিন্তু আমাদের নির্ঝর যে কি করে তা শুধু সেই জানে। রাতে খাবার টেবিলে সবাই বসে খাচ্ছিল, নির্ঝর ছায়ার হাতে খাচ্ছে। মিসেস চৌধুরী ছেলের এমন বাচ্চামি দেখে হাসে। সবাইকে জ্বালালি তুই, ছোট থেকে আমাকে, এখন আমার বউকে। হ্যাঁ মা, ঠিক বলেছ। কানমলা দেব কিন্তু। আমি না তোমার অসুস্থ ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমার অসুস্থ ছেলে। খাওয়া শেষ করো বাবা। খাওয়া শেষ করে যে যার রুমে চলে আসে। নির্ঝর ছায়াকে নিজের বুকের মাঝে নিয়ে নেয়। কি করছেন? কতগুলো দিন শুধু তোমার শরীরে গ্রান নিয়ে আমি বেঁচে আছি, হাঁটতে পারছি না। সে এখনো সুস্থ হননি, ছাড়ুন। না ছায়া রানী, আর ছাড়তে পারছি না, অনেক ছেড়েছে। দেখুন আপনি। ছায়াকে পুরো কথা শেষ করতে না দিয়েই নির্ঝর তার ঠোঁট আঁকড়ে ধরে। অনেকটা সময় ধরে ছায়াকে কিস করার পরে ছায়ার পুরো শরীরটাকে নিজের আয়ত্তায় নিয়ে আসে। ছায়াও নির্ঝরের মাঝে নিজেকে বিলীন করে দেয়। ভালোবাসায় দুজন নতুন এক জগৎ গড়ে। রাত 2টা, আদনান ছায়াকে টেনে উঠিয়ে নিজের সাথে নিয়ে যাচ্ছে। নির্ঝর আদনানকে ঠেকাতে গেলে নির্ঝরকে ধাক্কা দেয়। নির্ঝরের ক্ষত স্থানে জোরে লাথি মারে। নির্ঝর, ছায়ার চিৎকারে চৌধুরী বাড়ির ইট নড়ে যায়, কিন্তু কেউ ওদের সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। ছায়ার গলা থেকে ওড়নাটা সরিয়ে দেয় আদনান। ছায়া চিৎকার করে কাঁদে, কিন্তু নিজেকে ছাড়াতে পারছে না। আদনান অট্টহাসিতে মেতে ওঠে। কিরে নির্ঝর, পারলি না ছায়াকে সামলাতে? আমি ছায়াকে নিয়েই গেলাম। কথাটা বলা মাত্র নির্ঝরের চোখ খুলে যায়। নির্ঝর ঘেমে গেছে। এই কিছুক্ষণ আগেই সে ছায়াকে ছেড়ে দিয়েছিল এবং ছায়া সেভাবেই ঘুমিয়ে গেছে। পাশে দেখতে পায় ছায়া এখনও সেভাবেই ঘুমিয়ে আছে। নির্ঝর ছায়াকে টেনে নিজের কাছে আনে। যদিও একটু আগেই ঘুমিয়েছে ছায়া, তবুও নির্ঝরের টান খেয়ে ছায়া উঠে যায়। নির্ঝর ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। ছায়া নির্ঝরের চোখ দেখে বুঝতে পারে ও হয়তো কোনো স্বপ্ন দেখেছে। কি হয়েছে? আমাকে ছেড়ে যাবে না তো? মৃত্যুর আগ পর্যন্ত না। নির্ঝর আবার ছায়াতে ডুব দেয়। না, ছাড়ুন, আর পারি না আমি। আমি ভীষণ রেস্টলেস ফিল করছি ছায়া। তাই বলে আবার? অবশ্যই, আবার তুমি আমার, শুধু আমার। যে তোমার দিকে তাকাবে আমি তার চোখে নিয়ে আসবো। ধীরে। যতবার নির্ঝরের চোখের সামনে আদনানের ওই চেহারা ভেসে আসছিল ততবার নির্ঝর একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল, যার ফলে বেচারা ছায়ার চোখে পানি চলে আসে। নির্ঝর মনে মনে কল্পনা করে কালকেই আদনানকে বিচার করবে সে। পরের দিন সকালের সময় ছায়া বেঘরে ঘুমাচ্ছে। আসলে সকাল 6টা পর্যন্ত ছায়া নির্ঝর ছায়ার সাথেই ছিল। বলা চলে সারাটা রাত ঘুম হয়নি মেয়েটার, তাই তো সে এখন বেঘরে ঘুমাচ্ছে। নির্ঝর ফ্রেশ হয়ে নিজের বেডে বসে রেডি হয়ে নেয়। আজ সে অনেকগুলো কাজ একসাথে করতে চলেছে। ছায়া সজাগ থাকলে হয়তো এখন নির্ঝরকে কোনোভাবেই বাইরে যেতে দিত না।
মেয়েটা বড্ড জেদি, ওর বরের কিছু হোক তা ও চায় না। নির্ঝর সব কিছুই কালো পড়েছে। তারপর ছায়ার ঘুমন্ত কপালে একটা চুমু দেয়। ছায়া রানী, তোমার চোখ খোলার আগে যেন তোমার কাছে এসে উপস্থিত হতে পারি আমি। কথাটা বলে নির্ঝর বেরিয়ে যায়। এখন সকাল 7টা বাজে। চৌধুরী বাড়ির সার্ভেন্টরা চলে এসেছে, তবে মিস্টার বা মিসেস চৌধুরী কেউই ঘুম থেকে ওঠে নাই। নির্ঝরকে আসতে দেখে সবাই দাঁড়িয়ে যায়। নির্ঝর যে ওদের রুম পরিষ্কার করবে সেই আন্টির কাছে এগিয়ে যায়। খালা, আপনি আমার রুমে আজ খুবই সাবধানে কাজ করবেন। আপনার বউর যেন ঘুম না ভাঙে, আর মাকে বলবেন যেন ছায়াকে না ডাকে। ঠিক আছে বাপ, কিন্তু তুমি এত অসুস্থ শরীরে কই যাও? মাকে বলো কাজে যাচ্ছে, জলদি ফিরে আসবো। ঠিক আছে। নির্ঝর বেরিয়ে যায়, সাথে তার দেহরক্ষীগুলোও বেরিয়ে যায়। রাস্তায় নির্ঝরের গাড়ি অনেকদিন পর সবাই দেখতে পেয়ে দ্রুত অফিসের দিকে দৌড়ে যায়। সবাই যে তাকে কতটা ভালোবাসে। নির্ঝর অফিসে পৌঁছাতেই অনেক মানুষ তার সাথে দেখা করতে আসে। নির্ঝরের দেহরক্ষীগুলো দ্রুত তাকে ঘিরে ধরে। দেখুন একটা কথা, ভাই অসুস্থ, আপনারা একটু সাইডে গেলে ভালো হয়। আমরা তো নির্ঝরকে দেখতে এসেছি। চাচা, ভাইয়ের কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে সবার সাথে দেখা করবে। ঠিক আছে। এই, সবাইকে চা এবং চেয়ার দে। কথাটা বলে নির্ঝর কেবিনের ভেতরে চলে আসে। ভাই প্ল্যান কি? আমার কাছে যে এভিডেন্সগুলো আছে এইগুলো সব মিডিয়ার হাতে তুলে দাও। রোজির বাবা আদনান এবং আদনানের বাবার সব অপকর্মের কথা, কালো টাকা সবকিছু ধরিয়ে দাও। রেড বসাও ওদের বাগান বাড়িতে। আদনান যে আমার স্ত্রীকে তুলে নিয়ে যেতে চেয়েছিল সেটাও ধরিয়ে দাও। ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। চৌধুরী বাড়িতে। আমি বুঝি না জমিলা ছেলেটা এত অবাধ্য কেন? আমাকে না বলেই কেন চলে গেল? তুমি আমাকে ডাকবা না? কি করব ম্যাডাম, বাবাই বলল তুমি মাকে জানিও আমি দ্রুত ফিরবো। মিসেস চৌধুরী বিরক্তি নিয়ে বলেন। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। জমিলা সায়াকে ডেকেছো? না ম্যাডাম, বাবাই বলল বৌমাকে না ডাকতে। মিসেস চৌধুরী ভ্রু কুঁচকে বলে। যেমন বাপ তেমন ছেলে, সব এক গোয়ালের গরু। আসুক আজ, ওকে আমি জুতা পেটা যদি না করেছি। এই যে অনিকা, জুতো পিটা পরে করো, আগে খবরখানা দেখো। কিসের খবর? আসো। মিসেস চৌধুরী স্বামীর ডাকে তার পাশে গিয়ে বসে। টিভিতে হট নিউজ। 2 শহরের এমপির কালোবাজারে লেনদেন সহ নানা অপকর্ম ফাঁস। ঘটনায় বিবৃতি পেয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে তাদের পদত্যাগ ঘোষণা করলেন। বর্তমান বাপ ছেলের দুজনই জেলে। আদনানের ওপর খুনের দায় আছে। মামলার শেষ শুনানি পর্যন্ত রিমান্ড মঞ্জুর। মিসেস চৌধুরী হা হয়ে গেছে নিউজ দেখে। তোমার বোনকে ফোন করো। বোনকে ফোন করে কি হবে? আচ্ছা নির্ঝরের আব্বু, তুমি কি দিন দিন বলদ হয়ে যাচ্ছ? কেন, আমি আবার কি করলাম? কি করলাম মানে? তোমার বোনের এত বড় বিপদ, তুমি ফোন দিবা না? কিন্তু ফোন দিয়ে কি বলবো? খবর শুনবা সে কেমন আছে। ঠিক আছে। মিস্টার চৌধুরী তার বোনকে ফোন করে। 2 রিং হতেই নির্ঝরের ফুপি ফোন তুলে নেয়। ভাইজান, কি অবস্থা বোন? দেখছেন তো টিভিতে। আমি এখন কোথায় যাব ভাইজান? চিন্তা করিস না, আমি তো আছি। আমি বুঝতে পারছি না এত কিছু কে বললো ওদের। ভাই, এসবের পিছনে নির্ঝরের হাত নেই তো? মিসেস চৌধুরী ফোনটা নিয়ে নেয় নিজের কাছে। দেখো ননদিনী, তোমার ব্যথা গায়ে এসব কথা বলতে চাই না, তবে তুমি যদি একান্ত একা অনুভব করো তোহাকে নিয়ে চলে এসো। ভাবি, আপনি কি বলতে চাইছেন? খুলে বলুন। আমার স্বামী যাই করুক, জনগণের অনেক ভালো করেছে। জানি না ভাই, এই মুহূর্তে তোমার তেজ বাদ দিয়ে কিভাবে পরিস্থিতি সামলাবে সেটা দেখো। এত দেখাদেখি করতে মন চায় না। তুমি এসব খোঁচামারা কথা বলার জন্য ফোন কেন দিয়েছ? মিসেস চৌধুরী এবার বেশ রেগে গেলেন। আমার ছেলেকে টানলে কেন এসবের মাঝে? কাকে টানবো? ওই পোড়ামুখীর ছায়ার জন্যই তো নির্ঝর এত পাগল। আর সেই ছায়া ছায়া করতে করতেই তো আদনান। আদনান কি? থেমে গেলে কেন? কিছু না। নির্ঝরের ফুপি ফোনটা কেটে দেয়। মিস্টার চৌধুরী বোনের ব্যবহারে অবাক। দুঃসময়ে মানুষের ঠান্ডা হয়ে থাকা উচিত। মিস্টার এবং মিসেস চৌধুরী এসব নিয়ে আলোচনা করছিল। এমন সময় ছায়া নিচে আসে। ছায়ার মুখটা শুকনো শুকনো লাগছে।
মিসেস চৌধুরী ছায়ার কাছে এগিয়ে যায়। কি হয়েছে মা? কিছু না, মুখ খিদে পেয়েছে। ও আয়, তোর বাবাও খায়নি, একসাথে খাবো। ও আম্মু, উনি কোথায়? জানি না মা, আমায় কিছু বলে যায়নি, জমিলাকে বলে গিয়েছে ও নাকি কাজে গেছে, দ্রুত ফিরবে। কিন্তু আম্মু, উনি যে অসুস্থ, এটা কি ঠিক করেছে? ঠিক তো করেনি মা, কি করব বল। আচ্ছা চলো তো, খাই তো আগে। শ্বশুর শাশুড়ি এবং ছায়া মিলে খাবার খেয়ে নেয়। খাবার শেষ করে ছায়া টিভি দেখতে বসে। ছায়া আর খবরে যায় না, ইউটিউবে ডোরেমন দেখতে বসে। দিনটা পার হয়ে যায়। ছায়া কতবার ফোন করলো নির্ঝরকে, বেটা ফোন ধরেই নাই। ছায়া বিরক্ত এবার। সন্ধ্যার দিকে নির্ঝর বাসায় ফিরে। ছায়া নির্ঝরের সামনে 2 হাত মাজায় দিয়ে দাঁড়ায়। নির্ঝর বইয়ের এমন কাণ্ড দেখে হাসে। হাসি পাচ্ছে? না, হাসি পাচ্ছে না। আমি তো দেখছি আপনি হাসছেন। আচ্ছা তুমিই বলো, তোমার বউ তোমার সামনে এত সুন্দর একটা পোজ নিয়ে দাঁড়িয়ে আছে, তা তোমার হাসি পাবে না? দেখেন, আপনি এসব বন্ধ করবেন। কোন সব জান? এই যে এইসব না বলে চলে যাওয়া, এসব কোন ধরনের বিষয়? যে ধরনের বিষয় হোক না কেন, বউ এত সুন্দর করে পোজ দিলে তো ছবি তুলতেই হয়। ছায়া এবার বিরক্ত হয়ে মাজা থেকে হাত সরিয়ে নির্ঝরকে একটা মার দেওয়ার জন্য হাত বাড়ায়, তবেই থেমে যায়। তার বরের যে ক্ষত বুকে, সেটা তো ভুলে গেলে চলবে না। নির্ঝরের হাসি ছায়া মনোমুগ্ধকরভাবে তাকিয়ে দেখছে। ছেলেটা হাসলে এত সুন্দর লাগে কেন? ছায়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নির্ঝর ছায়ার কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে। আমার ছায়া। ছায়া হাসে। এভাবেই কেটে যায় 2 সপ্তাহ। নির্ঝর এখনও পুরোপুরি সুস্থ। আজ তোমার বিয়ে পাকার কথা, অর্থাৎ ছেলে পক্ষ আসবে, দিন দেবে। তাই নির্ঝর আর ছায়াকে তৌফিক হাসান গিয়ে নিয়ে এসেছে। নির্ঝর সব খোঁজ খবর নেয় ধূসর মির্জা সম্পর্কে। ছেলে ভালো, কোনো বাজে অভ্যাস নেই তার। নির্ঝর সব খোঁজ খবর নেওয়াতে তৌফিক হাসানকে সাহায্য করে। নির্ঝর একজন আদর্শ জামাইয়ের মতো দায়িত্ব পালন করে। তৌফিক হাসান ভীষণ খুশি। ছায়া আর নির্ঝর আজ ওদের বাড়িতে থাকবে। ছায়া তাই জামা কাপড় নিয়ে এসেছে। বিয়ের পর এই কতদিন পর তার বাড়িতে গিয়ে থাকবে ছায়া। একের পর এক কাণ্ড বিয়ের পর থেকে। তার জন্য বাড়িতে গিয়ে রাতই থাকা হয় না ছায়ার। আজ রাবেয়া বেগম সকাল থেকে অনেক কাজ করছে। তমা যাই হোক, রাবেয়া বেগম তাকে মায়ের মতন মানুষ করেছে। সে তো রাবেয়া বেগমের বড় মেয়েই। ছায়া এসেই মাকে হেল্প করা শুরু করে। তৌফিক হাসান আর নির্ঝর মিলে মেহমানদের আপ্যায়নের জন্য কাজ করছে। মা, একটা কষানো মাংস তুলে দাও তো। ছায়া মাটিতে পিড়ের রেখে ছায়া উবু হয়ে বসে মায়ের কাছে আবদার জানায়। রাবেয়া বেগম হাসে। মেয়েটা তার কতদিন হলো এভাবে আবদার করে না। রাবেয়া বেগম চুলা থেকে কষানো মাংস বাটিতে তুলে দেয়। নে খা। ছায়া ফু দিয়ে দিয়ে সেটা খাচ্ছে। এর মাঝেই সেখানে তমা আসে। তমাকে দেখে ছায়া মাংস এগিয়ে দেয়। খাবি আপু? তমা হাসে, বোনের থেকে মাংস নিয়ে নেয়। আসলে তমা অনেক চিন্তা করেছে। নির্ঝর তার কখনোই ছিল না। তৌফিক হাসান এবং রাবেয়া বেগম তার জন্য যত দূর করেছে, এটা আপন মা বাবাও করে না। তাছাড়া তমা জানতে পারে তার বাবা মা অতি দরিদ্র হবার কারণে তাকে ওই দিন ওইভাবে ফেলে রেখে গিয়েছিল। সেখানে তৌফিক হাসান তাকে কত ভালো জীবন দিয়েছে। আর ধূসর মির্জা দেখতেও সুদর্শন, তমার মনের মতোই। তাই সব ভুলে তমাও চায় নতুন শুরু করতে। 2 বোন বসে বসে মাংস খাচ্ছে আর রাবেয়া বেগম রান্না করছেন। এমন সময় ওদের বাড়িতে নতুন মেহমানরা চলে আসে। তখন নির্ঝরের মা বাবাও আসে। আজ সবাই একসাথেই খাবার খাবে দুপুরে। এ আপু, তোর হবু বর এসেছে। এসেছে। আমি দেখে আসি, তুই খেতে থাক। কথাটা বলেই চঞ্চল ছায়া দৌড়ে বের হয়। ছায়ার পরনে বেবি পিঙ্কের রঙের একটা গোল কাজ করা জামা। বরাবরের মতোই গলায় সোনার চেইন আর কানে সোনার দুলটা। হাতে নির্ঝরের চুড়ি জোড়া। কোনো সাজ নেই, শুধু ঠোঁটে একটু লিপস্টিক। এতেই তাকে বরাবরের মতোই সুন্দর দেখাচ্ছে। ছায়া বেরিয়ে দেখে তার বাবা আর বর মিলে সবাইকে ভেতরে আমন্ত্রণ করছে। ছায়া উকি দিয়ে একবার ধূসর মির্জার দিকে তাকায়। তার পাশে আরেকটা ছেলে আছে।
দুজনই প্রায় একই রকম দেখতে। কোনটা ধূসর মির্জা আর কোনটা তার ভাই এটাই ছায়া বুঝতে পারছে না। তবে ধূসর মির্জার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে সে দূর থেকেই গোলাপি পরীর উকি ঝুঁকি দেখে বেশ ভালোই পর্যবেক্ষণ করেছে। সবাই ভেতরে আসতে ছায়া ওদের সামনে শরবত নিয়ে হাজির হয়। সবাইকে একে একে শরবত দিয়ে ছায়া তারপরে বাবার কাছে গিয়ে ফিসফিস করে বলে, আব্বা এর মধ্যে দুলাভাই কোনটা? তৌফিক হাসান মেয়ের কথায় বিষম খায়। মেয়েটা তার এই কথা এসে তার কাছে জিজ্ঞেস করবে এটা শুধু ছায়াই পারে। মা, তুই আমার কাছে এই কথা জিজ্ঞেস করছিস, তাও এভাবে? ছায়া ভ্রু কুঁচকে বলে, তা তুমি আমার আব্বা না, তুমি বলবা না তো কে বলবে? নির্ঝর বিষয়টা খেয়াল করে, তবে সে যেখানে আছে সেইখান থেকে উঠে আসা সম্ভব নয়। এর মাঝেই ধূসর মির্জার পাশে বসে থাকা সুদর্শন ছেলেটা বলে ওঠে, তৌফিক আঙ্কেল, এটা কে? ছেলেটার কথায় তৌফিক হাসান ওদের দিকে তাকিয়ে বলে, ও হ্যাঁ, পরিচয় করিয়ে দেওয়া হলো না, এটা আমার ছোট মেয়ে ছায়া। তৌফিক হাসানের কথায় তমার হবু শাশুড়ি বলে ওঠেন, মাশাআল্লাহ ভাই, আপনার মেয়েটা বড্ড মিষ্টি দেখতে। হ্যাঁ মা, এটা ভালো হয় না দুই বোনকে একসাথে ঘরে তুলি আমরা? ছেলেটার ঠোঁটকাটা কথা শুনে নির্ঝরের চোখের ভাব একেবারে বদলে যায়। সবাই জানে নির্ঝর ঠিক কতটা পজিটিভ, তবে এখানে কিছু উল্টাপাল্টা করা যাবে না। তৌফিক হাসান কিছু বলবে তার আগেই নির্ঝর নিজের জায়গা থেকে উঠে ছায়ার পাশে এসে দাঁড়িয়ে ছায়ার বাহুজোড়া আঁকড়ে ধরে এক পাশ দিয়ে ছায়া নির্ঝরের দিকে তাকায়। নির্ঝর হেসে বলে, আসসালামু আলাইকুম, আমি নির্ঝর চৌধুরী, এমপি অফ অ্যান্ড শি ইজ মিসেস নির্ঝর ছায়া চৌধুরী, আমার একমাত্র ওয়াইফ। কথাটা শুনে ধূসরের মা বলে ওঠে, বাবা কিছু মনে করো না, রোহান আসলে ওভাবে বলেনি, আসলে রোহান তো জানে না তাই। সমস্যা নেই আন্টি, ছায়া তুমি ভেতরে যাও। ছায়া ভেতরে যাওয়ার আগেই রোহান দাঁড়িয়ে পড়ে। মা, এটা কিভাবে সম্ভব? ছায়ার বয়স দেখেছ? আমার তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আর তৌফিক চাচা, আপনি এভাবে টাকার জন্য আপনার মেয়েকে বয়সে এত বড় একজনের সঙ্গে বিয়ে দিয়ে দিবেন? রোহানের কথা শুনে সবাই অবাক। আসলে কেউ আশাই করেনি রোহান ঠিক এতটা দূর চলে যাবে বা এত বেশি বলবে। ছায়ার ভুরুজোড়া রাগে কুঁচকে আসে। এই বেয়াদব ছেলে, মুখ সামলে কথা বল। তুই কে আমার স্বামীকে বুড়ো বলার? নিজের দিকে চেয়ে দেখ, ওই তো চেহারার সুরত, চুলে আবার কালার করেছিস। 2 টাকার বস্তির টিকটকার আমার স্বামীকে বুড়া বলিস? দাঁত ভেঙে দেবো তোর একদম। ছায়া, কেন বলছো? আমার স্বামীকে অপমান করবে কিভাবে এ ছেলে? ছায়ার দিকে মনোমুগ্ধকরভাবে তাকিয়ে আছে নির্ঝর। ছায়ার অ্যাকশন দেখে রোহান চুপ হয়ে যায়। তা দেখে মিসেস মির্জা অর্থাৎ ধূসরের মা বললেন, ছায়া মা, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। না না আন্টি, আপনি মুরব্বী মানুষ, আপনি কেন ক্ষমা চাইবেন? আসলে রোহান বাচ্চা তো, বুঝতে পারেনি। নির্ঝর বাবা, তুমি কিছু মনে করো না। নির্ঝর এবার ছায়ার দিকে থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। আব্বু, আপনি কন্টিনিউ করুন, আমি ওকে নিয়ে ভেতরে যাই। নির্ঝর ছায়াকে নিয়ে ছায়ার রুমে চলে আসে। ছায়া এখনো রাগে ফোঁস করছে। আচ্ছা কি হয়েছে, এত রাগ কেন? ওই ছেলের মাথায় নড়লেন ফাটাবো একদম। না না বউ, ওই ছেলে তো মরে যাবে। যাক, বাংলাদেশ থেকে 2-1টা এমন শয়তান মরে গেলে ক্ষতি কি? নির্ঝর ছায়াকে নিজের বাহু ধরে বেঁধে ফেলে। কেন জান, এত ভালো কেন বাসো? আমার বরকে আমি ভালোবাসবো, তাতে তোমার নানার কি? নির্ঝর শব্দ করে হেসে দেয়। আমার নানার কিছুই না। তাহলে বেশি কথা বলো না। নির্ঝর এবার নিচু হয়ে ছায়ার ঠোঁট জোড়া দখল করে নেয়। চকলেটের মতো করে খেতে শুরু করে। ছায়াও নির্ঝরের চুমুর রেসপন্স করে। নির্ঝরের গলা ধরে নিজের আরও কাছে নিয়ে আসে। ভালোবাসা বুঝি এমনই হয়। নির্ঝর ছায়াকে বুকে নিয়ে শুয়ে আছে। আজকে সারাটা দিন মেহমান ছিল বাসায়। সেখানে নির্ঝরের বাবা মাও ছিল। সব শেষে সামনে শুক্রবার তমার বিয়ে ঠিক হয়েছে। এদিকে তমা ওই ছেলেকে দেখলেই ফোঁস করে উঠছিল। পরিস্থিতি কোনোভাবে নির্ঝর সামাল দিয়েছে। তমাকে এক হাতে বিয়েটা দিয়ে দিতে পারলেই হয়। অনেকগুলো প্ল্যান আছে, সব কিছু বাস্তবায়ন করতে হবে নির্ঝরকে।
সেগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায় সুদর্শন চোখ দুটো। কেটে গেছে 2 বছর। ছায়া এখন পাক্কা মিসেস চৌধুরীতে পরিণত হয়েছে। সেই বাচ্চা ছায়া আর সেই আগের মতো নেই সেই বাচ্চামি, দুষ্টমি। তবে যার সামনে তাকে বড় হলে চলবে না, তার সামনে ছায়া ঠিক সেই আগের মতোই আছে। ছায়া এসএসসিতে ভীষণ ভালো রেজাল্ট করে। নির্ঝর রিস্ক নিতে চায়নি, তাই গ্রামের কলেজেই তাকে এইচএসসিটাও পড়ায়। সেখানেও ছায়া ভালো। নির্ঝর চেষ্টায় ছিল ছায়ার স্কলারশিপের এবং তার জবের। ভাবনার মতোই কাজ হয়েছে। নির্ঝর লন্ডনের একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিইও পোস্ট পেয়ে গেছে। সাথে ছায়ারও স্কলারশিপটা হয়ে গেছে। ছায়ার IELTS স্কোরটাও ভালো। নির্ঝর নিজের হাতে বউকে গড়েছে। ওদের ভিসা হয়ে গেছে। নির্ঝর তার বাবাকে আজ সবটা জানিয়ে দেবে। আর কিছুদিন পরে ইলেকশন। নির্ঝর চাইছিল ইলেকশনের আগেই তারা চলে যাবে। হলেও তাই। ওদের সব কাজ শেষ। এবার শুধু দেশ প্রধানের কাছে সবটা গুছিয়ে বলে এই আসনের জন্য নতুন কাউকে মনোনয়িত করতে বললেই হয়ে যাবে। তৌফিক হাসান, রাবেয়া বেগম, মিস্টার এবং মিসেস চৌধুরী সবাই এক জায়গায় বসে নির্ঝরদের বাড়িতে। তমাকে ধূসর বিয়ের 4 মাসের মধ্যেই বাইরে নিয়ে গেছে। তমা বেশ খুশি আছে। তমা এখন 2 মাসের প্রেগনেন্ট। তবে নির্ঝর চায় ছায়া যখনই প্রস্তুত হবে তখনই তারা বাচ্চা নেবে, তার আগে নয়। নির্ঝর নীরবতা ভেঙে সবাইকে বিষয়টা বুঝিয়ে বলে, আমার সব কাজ শেষ। কাল ঢাকায় গিয়ে গণভবনে দেখা করব দেশ প্রধানের সঙ্গে। তারপর আমরা ইলেকশনের কিছুদিন পরে লন্ডনে চলে যাব। নতুন যে আসবে তাকে তার কাজ বুঝিয়ে দিয়ে। মিস্টার চৌধুরী ছেলের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কাছে এই গ্রামের মানুষের ভালোবাসা ভীষণ প্রিয়। নিজে যখন অসুস্থ হলেন তখন কোনো উপায় না পেয়ে ছেলেকে বিদেশ থেকে টেনে নিজের আসনে বসিয়েছিলেন। তার ছেলেকে এই গ্রামের মানুষ কিভাবে ত্যাগ করবে এটা ভেবেই তার কান্না আসছে। গ্রামের মানুষ পাগল হয়ে যাবে। আর তাছাড়া কেউ এত সুন্দর পজিশন ছাড়ে? বাবা নির্ঝর, কি ভেবে এসব করলি তুই? কি ভাবার কথা বলছো বাবা? না মানে তুই চিন্তা কর, গ্রামের মানুষ এটা মেনে নেবে? নিতে তাদের হবে বাবা। আমি তো সারা জীবন থাকবো না। আর তাছাড়া ক্ষমতায় বেশি দিন থাকলে আমি হয়তো লোভে পড়ে যাব। আমার ছেলে লোভ করতেই পারে না, আমি বিশ্বাস করি না। আল্লাহ যেন সেই দিন আমাকে না দেখায় বাবা। এই দেশের মাটিতে মরতে চেয়েছিলাম আমি। বাবা, লন্ডনে তোমার নিজের বাড়ি আছে, সেটা তোমার কেনা মাটি। এত ইমোশনাল হয়েও না। ছায়ার কথা ভাবো, আমার কথা ভাবো। এতক্ষণে নীরবতা ভেঙে তৌফিক হাসান বুঠে বলে উঠলেন, তুমি আমার ছায়ার জন্য যা করেছো বা যা করছো তা হয়তো ছায়ার কাছে আমার কাছে একটা সুন্দর স্বপ্ন, কিন্তু বাবা গ্রামের মানুষগুলোর কি হবে? আব্বু, হয়তো ভালো কেউ আসবে, নয়তো খারাপ কেউ। ভালো কেউ আসলে ভালো হবে, খারাপ কেউ আসলে মানুষ আমাকে মনে করবে। আর আব্বু, ক্ষমতা মানুষের চিরস্থায়ী হয় না। ঠিক আছে বাবা। ভাইজান, একটা কথা বলি, আমার জামাই নির্ঝর আপনার ছেলে। একটা কথা ভেবে দেখুন, এই ক্ষমতা কিন্তু খুবই খারাপ জিনিস। যে পায় সে কিন্তু সহজে ছাড়তে চায় না, কিন্তু আপনি এত ভালো একটা ছেলে পেয়েছেন যে নিজের ইচ্ছেতে সব কিছু ছেড়ে দিতে চাইছে। আর নির্ঝর ভুল কিছু বলছে না, ক্ষমতা সত্যিই মানুষের চিরস্থায়ী নয়। ভাই, আমার জীবনে আমি এই গ্রামের মানুষকে কতটা ভালোবেসেছি তা আপনি জানেন? জানি ভাইজান, জানি। আমি নিজের চোখে এই গ্রামের অনেক উন্নতি দেখেছি নির্ঝর এবং আপনার হাতে। কিন্তু নির্ঝর যদি এখন কিছু করতে চায় সেটাও ভেবে দেখার বিষয়। রাবেয়া বেগম কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, আমার 2 মেয়েই একদিন ঘরছাড়া হবে জানতাম, কিন্তু এইভাবে দেশ থেকে চলে যাবে সেটা জানতাম না। ছায়া মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে, মা কেঁদো না, আমি চাকরি করে তোমাকে আর বাবাকে নিয়ে যাব। তোর জীবন যে সুন্দর হবে এতে আমি খুশি রে মা। সবাই আজ নির্ঝরের থেকে একটা কঠিন ধাক্কা খেয়েছে। সামলাতে সময় লাগবে। তবে পরিশেষে ছেলের কথা মানা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেলেন না মিস্টার চৌধুরী। নির্ঝর সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যৎ ভালোই হবে ওদের। আজ নির্ঝর এবং তার পরিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। গ্রামের সবাই ভীষণ কান্নাকাটি করেছে। ছায়ার এগুলো দেখে ভীষণ কষ্ট হয়েছে। 2-4 বার নির্ঝরকে বলেছেও
নির্ঝরও ভেতর থেকে কষ্ট পাচ্ছে, কিন্তু বলছে না মুখ ফুটে কিছুই। এয়ারপোর্টে তৌফিক হাসান এবং রাবেয়া বেগম ওদের এগিয়ে দেয়। ছায়া মা বাবাকে ধরে অনেক কান্নাকাটি করে, তবে তার জীবনের নতুন অধ্যায় শুরু হবে এখন থেকে। লন্ডনে পৌঁছে নির্ঝর তাদের বাড়িতে গিয়ে ওঠে। সব কিছু আগে থেকেই গোছানো ছিল, নির্ঝর আগে থেকেই সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল, তাই মিসেস চৌধুরী বা ছায়ার কোনো কষ্ট করা লাগেনি। এখান থেকে শুরু হয় ওদের জীবনের নতুন অধ্যায়। এভাবেই কেটে যায় আরও 3 বছর। আজ ভার্সিটি থেকে সম্মাননা দেওয়া হবে ছায়াদের। ছায়া বেশ ভালো রেজাল্ট করেছে, তাই নির্ঝর দেশ থেকে তৌফিক হাসান এবং রাবেয়া বেগমকেও নিয়ে এসেছে। মেয়ের এমন একটা খুশির দিনে সবাই সঙ্গী হোক। ছায়া এখন একজন প্রতিষ্ঠিত নারী, তার সাথে একটা 2 বছরের ছেলের মাও সে। ছায়াকে স্টেজে ডেকে সম্মাননা দেওয়া হলে উপস্থাপিকা ছায়াকে কিছু বক্তব্য দিতে বলে। ছায়া সেখানে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নেয়। First of all, I'm starting everything in the name of Almighty Allah. Thank you for making me so happy. My husband Nirjhar Choudhury has contributed the most to my achievement today. I don't understand how people can be so good. My parents, father-in-law, mother-in-law, my sister, they are my family. My little baby boy is there, everything colorful in my life because this man is the rainbow of my life. Love you. I want to be together till death. সর্বপ্রথম আমি মহান আল্লাহর নামে সব কিছু শুরু করছি। ধন্যবাদ আমাকে এত সুখ দেওয়ার জন্য। আমার আজকের এই অর্জনের সব থেকে বেশি অবদান যার, সে হলো আমার স্বামী নির্ঝর চৌধুরী। এত ভালো মানুষ কিভাবে হয় সেটাই তো বুঝতে পারি না আমি। আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, আমার বোন, আমার পরিবার, আমার ছোট্ট ছেলে, সব কিছু রঙিন আমার জীবনে, কারণ এই মানুষটা আমার জীবনের রংধনু। ভালোবাসি আপনাকে, মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে চাই। ছায়া নিজের বক্তব্য শেষ করে নির্ঝর এবং তার ছোট্ট ছেলের নিহানের কাছে চলে আসে। ছায়াদের অনুষ্ঠান শেষ হলে সবাই বাড়িতে চলে আসে। আজ নির্ঝর ছোট্ট একটা পার্টির আয়োজন করেছে ছায়ার জন্য। তমাও এসেছে, তবে তমাদের স্টেটটা অনেক দূরে, তাই আসতে একটু লেট হওয়ায় ছায়ার অনুষ্ঠানে থাকতে পারেনি। আজ ওদের সবাই একসাথে ভীষণ মজা করেছে। তমার একটা ছেলে হয়েছিল, নাম ইহান। ইহান আর নিহান 2 ভাই 2 জনকে পেয়ে মহা খুশিতে নাচানাচি খেলাধুলায় ব্যস্ত। এদিকে বড়রা সবাই তাদের নিজেদের সময় কাটাতে ব্যস্ত। রাতের খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। ছায়া নিহানকে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে চুল আঁচড়ে হাতে পায়ে লোশন লাগাচ্ছিল। এর মাঝেই কেউ এসে তার কোমর জড়িয়ে ধরে। আমার ছায়া। বলুন মিস্টার চৌধুরী। আই লাভ ইউ। I love you more than I love you. নির্ঝর ছায়ার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, তাই বলছে? সরি। তাহলে প্রমাণ দাও দেখি। এই ওয়েট, নিহান ঘুমাচ্ছে। তাই জন্য তো বলছি জান, তোমার গ্রাজুয়েশন শেষ, এখন আমরা আরেকটা বেবির প্ল্যান করি। না, মোটেই নয়, ও আর একটু বড় হোক। নির্ঝর ছায়ার গলায় নাক ডুবিয়ে বলে, মোটেই হ্যাঁ। কথাটা বলে নির্ঝর ছায়া নিজের দখলে নিয়ে নেয়। কি করছে? নেহান আছে তো। তুমি আস্তে শব্দ করলেই হয়ে যাবে, চুপচাপ থাকো, সব তো আমি করি। ছায়া উইথ ডান ফেস নিয়ে নির্ঝরের দিকে দেখছে। তবে যাই বলো, ছায়ার জীবনের বেস্ট এবং সেরা উপহার হলো নির্ঝরের মতো একজন স্বামী। ছায়াকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নির্ঝর বলে, কি দেখছো? এত ভালো কেন হাসো? নির্ঝর মৃদু হাসে, কারণ তুমি যে আমার উঠানের বিকাল ছায়া। গ্রীষ্মের দিনে যখন রোদের ধাঁচে ক্লান্ত মানুষ, তখন উঠানে বিকালে ছায়া পড়া একটু প্রশান্তি খোঁজে সবাই। আর আমার জীবনে সে প্রশান্তি হলে তুমি, আমার ছায়া। ছায়াও নির্ঝরের কথায় খিলখিল করে হাসে। আর এভাবেই একটা গল্পের সমাপ্তি ঘটে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গল্পের সমাপ্তি এখানেই। আর গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ এ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে। আল্লাহ হাফেজ।